কন্যাকুমারীতে এসে বিবেকানন্দ রক দেখতে গিয়ে যে এরকম একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হবে লঞ্চে করে, সেটা তো স্বপ্নেও ভাবতে পারিনি। অদ্ভুত অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল, হাতে খুলে বেরিয়ে চলে আসবে, শুধু মনে হচ্ছিল এই জাহাজ উল্টে যাবে, আর সবাই তো শুধু ঠাকুরকে ডেকে চলেছিল। ও, এই অ্যাডভেঞ্চার মনে থাকবে সারা জীবন। আর এই কন্যাকুমারীর অপরূপ সৌন্দর্য, তার মাঝখানে, সমুদ্রের মাঝখানে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল, এই যে কী অদ্ভুত, কী অসাধারণ। আর এখানেই আছে সানরাইজ ক্যালেন্ডার, এবং এখানেই আছে তামিলের বিখ্যাত কবি এবং দার্শনিক তিরুবল্লুবরের বিশাল হিউজ দৈত্যকার মূর্তি সমুদ্রের মাঝখানে, যার পায়ের নখের এক একটা আঙ্গুলের সমান মনে হচ্ছিল আমরা নিজেদের। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে এই দুই স্থাপত্য জাস্ট অসাধারণ। রাতের আলোয় বিবেকানন্দ রক মেমোরিয়ালকে তো গোল্ডেন টেম্পল মনে হচ্ছিল, ঠিক যেন রাম সেতুর মতো একটা সেতু পেলাম সমুদ্রের মাঝখানে পাথর দিয়ে তৈরি। আর সানসেটের কি অপরূপ সৌন্দর্য। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমি আপনাদের ঘোরাবো ভারতবর্ষের শেষ প্রান্ত, শেষ বিন্দু কন্যাকুমারী, যেখানে গিয়ে ভারতবর্ষের যাত্রা শেষ হয়। কাশ্মীর থেকে শুরু এবং কন্যাকুমারীতে শেষ। আমি কাশ্মীরেরও বহু ভিডিও দিয়েছি, আজকে ঘোরাবো কন্যাকুমারী। আশা করি ভিডিও খুবই ভালো লাগবে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, স্কিপ না করতে, আর ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো আমরা এখন ফেরিঘাট থেকে, মানে কন্যাকুমারী মেন, যেটা ইন্ডিয়ার মেন ল্যান্ডের ফেরিঘাট থেকে আমরা এখন লঞ্চে করে যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে। এইখানে ফেরি যে ফেয়ার, সেটা হচ্ছে আপ ডাউন মিলিয়ে 50 টাকা। 5 বছরের নিচে কোনো টিকিট লাগে না। তবে এখানে কিন্তু এই লঞ্চের টিকিট কাটার জন্য বিশাল লাইন পড়ে, তো সেক্ষেত্রে ভিআইপি বিনা লাইনের টিকিট হয় 200 টাকা করে। আর এরকম যে একটা অ্যাডভেঞ্চার হবে সেটা তো ভাবতে পারিনি। সমুদ্রটাকে দূর থেকে দেখে বুঝতে পারছিলাম না যে এত উথাল পাতাল ঢেউ, এবং এর মধ্যে দিয়ে আমরা যে যাব, তার যে এইরকম একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হবে। এর আগে অনেক জায়গায় গেছি, অনেক লঞ্চে চেপেছি, কিন্তু এইরকম উথাল পাতাল, এইভাবে যে জাহাজটা মানে যেভাবে লাফিয়ে লাফিয়ে জলের মধ্যে পড়ছে, মানে প্রত্যেকে তো ঠাকুরকে ডাকছে, আর মানে গা মানে রিডি করে উঠছে, গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি। বিশাল ঢেউ। গতকাল বন্ধ ছিল, রেড অ্যালার্ট ছিল সমুদ্রে একটু ঝড় হওয়ার জন্য, তো আজকে খুলেছে। এবং সবাই তো এখানে লাইফ জ্যাকেট তো ম্যান্ডেটারি, কিন্তু এ যা ঢেউ, এখানে যদি কেউ একবার পড়ে যায় তার মনে হয় না আর কোনো রকম কোনো কিছু আশা থাকবে। তো মানে দারুণ লাগছে। অনেকে তো চোখ বন্ধ করে বসে আছে, এনজয় করছে না। আমি তো মানে ফুল এনজয় করছি, যা হবে দেখা যাবে, ফুল এনজয় তো করি। মানে অদ্ভুত দারুণ লাগছে, বিশাল বিশাল ঢেউ এবং উথাল পাতাল করছে সমুদ্র। এটা 500 মিটার মেন ল্যান্ড থেকে বিবেকানন্দ রক, কিন্তু অনেকটা ঘুরে যায় বলে মোটামুটি 1.5-2 কিলোমিটার এটা লাগে। আর সবাই একদম ফুল মস্তিতে, মা, মাইমা, জেঠিমা, এরা তো মানে রীতিমতো ভয় কুঁকুড়ে আছে। আমি তো ফুল এনজয় করছি। আর এই বিবেকানন্দ রক বলতে বলতে আমরা চলে এলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে আসতে। আর এই আসার পর আমরা বিবেকানন্দ রকে এখন চলে এসেছি, এখানে দাঁড়িয়ে পড়েছি। এবং এই যে আমাদের লঞ্চটা যেটাতে করে আমরা এলাম, সেটা যে ব্যাক করছে, তার আমি একটা ভিডিও করছি, কারণ এই ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যে কীরকম জলের স্রোত, আর মানে জাহাজটা যে কীভাবে উতাল পাতাল করে যাচ্ছে। এবং মানে আর জানলা দিয়ে দিয়ে বারবার করে জল এসে এসে ঢুকছিল, জলের ছাঁট এসে এসে ঢুকছিল। তো এমনভাবে জাহাজ, মানে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে জাহাজটা যাচ্ছে, এবং বিশাল স্রোত এই সমুদ্রে। তো আমরা এখন বিবেকানন্দ রক মেমোরিয়ালে চলে এসেছি। চারিদিক থেকে সমুদ্র, মাঝখানে এরকম পাথরের ওপরে বিবেকানন্দ রক মেমোরিয়াল। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে হাতে ধরে রাখা যাচ্ছে না ক্যামেরা, এত পরিমাণে এখানে হাওয়া দিচ্ছে। প্রচণ্ড হাওয়া হবেই, কারণ চারিদিকে সমুদ্র আর মেঘলা মেঘলা ওয়েদার, মানে প্রচণ্ড রোদটা এখন নেই, তবুও গরম লাগছে। শীতকালে এলে এখানে খুব ভালো হয়, কারণ এখানে মোটামুটি ঠান্ডা সেরকম পড়ে না, বেশিরভাগ সময় গরম থাকে। তো এখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে যেতে শুরু করেছি, এবং এই বিশাল হিউজ পাথরের উপরে বিবেকানন্দ রক মেমোরিয়াল যেটা আপনারা দেখছেন, সেটা তৈরি করা হয়েছিল 1970 সালে। স্বামীজির এক ভক্ত একনাথ রামকৃষ্ণ অনাদি, তিনি 650 জন ভক্তকর্মীদের নিয়ে এই শিলার ওপরে নির্মাণ করেছিলেন এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। এটা অনেকটা বেলুড় মঠের যে রামকৃষ্ণ মন্দিরের যে মন্দির, তার আদলে এটা অনেকটা তৈরি করা। আর এখানেই স্বামী বিবেকানন্দ 1982 সালে শিকাগো সম্মেলন যাওয়ার কিছুদিন আগে কন্যাকুমারীতে এসে এই শিলার ওপরে বসে 2 দিন ধরে ধ্যান করেছিলেন। সবথেকে আশ্চর্যের বিষয় যে আমরা লঞ্চে করে আসছি, তাই ভয়ে কুঁকড়ে যাচ্ছি, এত প্রচণ্ড স্রোত এই সমুদ্রে। তার মধ্যে তিনি সাঁতার কেটে এসেছিলেন, এবং এসে নিয়ে এখানে তিনি ধ্যান করেছিলেন, সেই জন্যই তিনি মহাপুরুষ। ভেতরে স্বামীজির ব্রোঞ্জের বিশাল মূর্তি আছে, এবং ধ্যানকক্ষ বা মেডিটেশন রুমও ভেতরে আছে। শ্রীরামকৃষ্ণ দেব এবং মা শারদারও ছবি মূর্তি আছে। আর এই বিবেকানন্দ রক আসার টাইমিং হলো সকাল 8টা থেকে বিকেল 4টে। বিকেল 4টের পরে এখানে রাখা হয় না, এবং 8টার পরেই প্রতিদিন আসে। এবং বিবেকানন্দ রকে আসতে গেলেও এখানে আসার পরে টিকিট কাটতে হয়, 30 টাকা করে টিকিট।
আর এটা হচ্ছে সানরাইজ ক্যালেন্ডার, এখানে তৈরি করা যে সূর্যের যে সানরাইজ এবং সানসেট এই ক্যালেন্ডারের টাইমিংয়ে সেটা বোঝা যায়। এখানে তিনটে সাগর এসে একসাথে মিলেছে, তিন দিকে তিনটে সাগর, ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর। এবং দূরে দেখলে বোঝা যায় যে সাগরের আলাদা আলাদা কালার, একটা সবুজ টাইপের কালার, একটা নীল টাইপের কালার এবং একটা হালকা একটু নীল কালচে টাইপের কালার। তিনটে কালার এই উপর থেকে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এখানে তিনটে সাগর আলাদা আলাদা। আর দূরে যে দেখা যাচ্ছে ওই ঘর বাড়ি সব কিছু, সেটা হচ্ছে গিয়ে মেনল্যান্ড, ভারতবর্ষের মেনল্যান্ড। আর এটা আমরা এখন আছি পুরো সমুদ্রের মাঝখানে, চারিদিকে সমুদ্র, চারিদিক থেকে এরকম ব্যালকনি করা, মানে এরকম সৌন্দর্য, এরকম অপরূপ এর আগে কখনো দেখিনি। অদ্ভুত লাগছে, মানে এখানে না এলে বোঝা যাবে না যে কন্যাকুমারীকে মানুষ কেন এতটা প্রায়োরিটি দেয় বা কন্যাকুমারীতে মানুষ এতটা কেন আসতে চায়। কারণ এখানকার যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, এবং মানে সমুদ্রের যে আলাদা আলাদা কালার সেটাও উপর থেকে দেখা যায়। আর এই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাউথের খুব ফেমাস তামিল কবি এবং দার্শনিক তিরুবল্লুবর, তার হিউজ স্ট্যাচু। আর কন্যাকুমারী বা সাউথ ইন্ডিয়াতে আসতে গেলে মেনলি আসতে হয় শীতকালে, কারণ এদিকে গরমটা প্রচণ্ড, সেই জন্য শীতকালে ঘোরাটাই ভালো। সাউথ ইন্ডিয়ার এর আগে আমি অনেক রামেশ্বরমের ভিডিও দিয়েছি, আরও অনেক ভিডিও দিয়েছি এবং আরও অনেক ভিডিও পাবলিশ করব। সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট করছি, আশা করি দেখলে খুব ভালো লাগবে। এবং ঘুরতে যাওয়ার, কোথায় যাওয়া আসা, টিকিট ভাড়া, থাকা খাওয়া, এই জিনিসগুলো একটা সাজেশান পাবেন এবং হয়তো সেটা আপনাদের হেল্পফুল হবে ঘোরার জন্য। রামেশ্বরমের ভিডিও দিয়েছি, যেটা সমুদ্রের ওপরে সবথেকে বড় ডেঞ্জারাস ব্রিজ, তার উপরে একটা ভিডিও দিয়েছি। রামেশ্বরমের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং 4 ধামের অন্যতম রামেশ্বরম ধাম, সেটা আপনারা দেখতে পারবেন ভিডিও, সেটাও আশা করি খুব ভালো লাগবে। এবং যেখান থেকে রাম সেতু হয়েছিল সেই জায়গারও ভিডিও দিয়েছি। জল দেখলে বোঝা যাচ্ছে যে জলের কী পরিমাণ ঢেউ এবং কীরকম ঢেউ এসে নিয়ে আছাড় খাচ্ছে পাথরের মধ্যে। এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সমুদ্রের দুরকম কালার। আমরা এখন চলে এসেছি তিরুবল্লুবরের স্ট্যাচুর এইখানে। এটাও কিন্তু ওই 50 টাকার যে টিকিট, যেটা লঞ্চের আপ ডাউনের, তার মধ্যেই ইনক্লুডেড। আর ফার্স্টে বিবেকানন্দ রকে আনে, বিবেকানন্দ রক দেখা হয়ে গেলে তারপরে আপনি আপনার ইচ্ছে খুশি মতো দেখা হয়ে যাওয়ার পরে যে কোনো টাইমে আপনি বিবেকানন্দ রক থেকে তিরুবল্লুবরের যে স্ট্যাচু আছে সেইখানে চলে আসতে পারেন জাহাজে করে। আর এখান থেকে ফেরায় মেনল্যান্ডে। তো টোটাল এই 3 বার যাওয়া আসা নিয়ে পার হেড টিকিট লাগে 50 টাকা করে। আর এইটা হচ্ছে তিরুবল্লুবরের বিশাল 133 ফুট হাইটের বিশাল দৈত্যকার মূর্তি। এখান থেকে কিন্তু দারুণভাবে কন্যাকুমারীর বিবেকানন্দ রকটা দেখা যায় এবং সব সমুদ্রের চারিদিকটা এখান থেকে দেখা যায়। আর ওপর থেকে কিন্তু দারুণ লাগে দেখতে, পুরো বিবেকানন্দ রকটা এখানে ক্যামেরায় আসছে, জাস্ট সামনে থেকেও হেভি লাগছে, ছবিতেও দারুণ লাগছে। আর এটা 133 ফুট হাইট, 133টা অধ্যায়ের প্রতীক। তার যে কবির ওনার মানে এখানকার যে লোকাল যারা বলে যে 133টা অধ্যায় আছে, সেই প্রতীক হিসাবে 133 ফুটের এই হিউজ মূর্তি। এবং এর আঙুলগুলোই মনে হচ্ছে মানে আমাদের মানুষের এক একটা সাইজের সমান, যে পায়ের আঙুলগুলো এত বড় বড় বা এত মোটামোটা। এবং এটা মোটামুটি কন্যাকুমারীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে এই হিউজ স্ট্যাচু, এবং টোটালটাই পাথরের। এর খানিকটা উপরে ওঠা যায়, তো আমরা সেখানে যাব। এবং আগে আরও বেশি উপরে ওঠার পারমিশন ছিল, কিন্তু এখন সেটা একদম টপে ওঠা যায় না, সেটা পসিবল না, কিন্তু ভেতর দিয়ে সিঁড়ি করা আছে। আর এটা দেখে মন ভরে গেলে, দেখা কমপ্লিট হয়ে গেলে তারপরে সবাই এখান থেকে লঞ্চে করে আবার মেনল্যান্ডে ফেরার ব্যবস্থা আছে। তবে এখানে কোনো টাইমের বাধ্যবাধকতা নেই, সবাই নিজের ইচ্ছে খুশির মতো যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ থাকতে পারেন। তো মন খুলে সময় নিয়ে দেখা যায়। তো আমরা এখন আবার ব্যাক করছি মেনল্যান্ডের দিকে, আবার সেই ওই জলোচ্ছ্বাস, আবার সেই জাহাজে করে যাওয়া অ্যাডভেঞ্চার। মানে এটাও একটা ওয়েট করছিলাম যে কখন আবার যাব, এই যে অ্যাডভেঞ্চারে করে ফেরা। হ্যাঁ, মানে সবাই বেশিরভাগ মানুষই ভয় পাচ্ছিল যে মানে কী করে আবার মেন জায়গাতে ঠিকমতো ঠাকুর করে মানে পৌঁছাতে পারলে হয়। এতটাই জলের স্রোত, এতটাই মানে জলের ঢেউ এসে এসে আছড়ে আছড়ে জাহাজের মধ্যে পড়ছে, এবং জাহাজটা যেভাবে উতাল পাতাল করছে। তো মানে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। ইয়ংরা তো সবাই মজা নিচ্ছে, আর যাদের একটু বয়স বেশি তারা তো শুধু ঠাকুরকে ডেকে চলেছে যে কোনোভাবে পৌঁছে দাও ওই পারে। মানে এমন একটা সিচুয়েশান, এমন একটা কন্ডিশান। কিন্তু আমাদের তো হেভি লাগছে, জাস্ট আমরা পুরো এনজয় করছি জিনিসটাকে, এই রাইডিংটাকে। এইরকম অ্যাডভেঞ্চার মানে এটা একটা এক্সট্রা পাওনা, যে এরকম সমুদ্রের মধ্যে গিয়ে এরকম লঞ্চে করে যাওয়া। মানে আমার তো এই জিনিসটা দারুণ লেগেছে। আর ওইখানে ঘুরেও দারুণ লাগলো, বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ওই স্ট্যাচু, জায়গাটা দারুণ। এবং ওখান থেকে যে ভিউটা পুরো কন্যাকুমারীটাকে দেখা যাচ্ছে উপরে উঠে, সেইটা আরও বেশি ভালো, সেই ভিউটা জাস্ট দারুণ লাগলো।
আর সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলেছে মাস্ট, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা বেশি বোঝেন একটু, তারা বিনা লাইফ জ্যাকেটেই এখানে যাচ্ছেন লঞ্চে করে। অবশ্য ভাবছে যে লাইফ জ্যাকেটের কোনো ভ্যালু নেই, কারণ এই জলে পড়লে কোনো বাঁচার কোনো আশা নেই মনে হয়, সেই জন্যই তাই হয়তো পড়েনি। তবে সেটা উচিত না, যখন মাস্ট করে দিয়েছে সেটা অবশ্যই পড়া উচিত। লঞ্চ থেকে নেমে আসার পরে ইচ্ছে হলো একটু পাড়ে পাড়ে ঘোরার। এখানে সব স্কুল বাচ্চাদের ঘোরাতে নিয়ে এসেছে, তারা এখানে ঘুরছে এবং তারা ফুল এনজয় করছে সমুদ্রের মধ্যে, নাচানাচি লাফালাফি যেটা হয় সব একসাথে বন্ধুরা থাকলে বা ছোটোবেলায়। তো জাস্ট দারুণ লাগছে এবং জায়গাটা খুব সুন্দর লাগছে, চারিদিক থেকে হাওয়া দিচ্ছে এবং প্রচুর এখানে পরপর নৌকো বাঁধা, এই নৌকো করে গিয়ে নিয়ে মাছ ধরা হয়। তো বিভিন্ন নৌকোগুলো বিভিন্ন রকম কালারের, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা। এবং এর পাশেই আছে চার্চ, যেটা কন্যাকুমারীর একটা ভালো দেখার জায়গা, ডেস্টিনেশন, ওই দূরে যে চার্চ দেখা যাচ্ছে। তবে চার্চে যাওয়ার থেকে মেন যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে যে সমুদ্রের মাঝখান দিয়ে পাথর দিয়ে একটা পুরো রাস্তা তৈরি করা হয়েছে বহুদূর পর্যন্ত, মোটামুটি 1/2 কিলোমিটার কি তার থেকে আর একটু 700-800 মিটার হবে, আর একটু বেশি হবে। যে সমুদ্রের মাঝখান দিয়ে এই পাথরের রাস্তাটা কী, সেখানে কী আছে সেটা যদিও অনেকটা দূরে, তবে এত দূর যখন এসেছি এইটাকে মিস করা যাবে না। তো আমরা এখন চলে এসেছি এই চার্চের পাশে, সেই সমুদ্রের মাঝখানে যে রাস্তার কথা বলছিলাম, সেই সমুদ্রের মাঝখান দিয়ে এই রাস্তাটাকে। তো এখানে কেউ নেই, কেউ আসেও না, কিন্তু গিয়ে নিয়ে একবার দেখতে হবে যে ব্যাপারটা কী, কারণ এটা আমাকে অনেক আগে থেকেই এটা চোখে পড়েছিল এবং অ্যাট্রাক্ট করছিল। তো তাই প্ল্যান করলাম যে এটাকে একবার ঘুরে দেখতে হবে যে এটা কী। তো অনেকটা দূর হেঁটে আসার পরে দেখতে পেলাম যে কিছুটা তো মানে পাথরের উপরে মাটি দিয়ে প্লেন রাস্তা করা, তারপরে সম্পূর্ণ পাথরের বোল্ডার ফেলে ফেলে রাস্তা করা, ঠিক যেমন রাম সেতু, মানে রামায়ণে যেটা ছিল যে পাথর দিয়ে দিয়ে ভাসমান পাথর দিয়ে রাম সেতু করা, তো ঠিক এটাও ঠিক সেরকমই। তো এটাও একটা জাস্ট দারুণ অভিজ্ঞতা হলো। কিন্তু এখানে এত প্রচণ্ড পরিমাণে হাওয়া, মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেবে। তো তাও এসেছি, আর মানে দারুণ লাগছে। আর পুরো পাথর দিয়ে দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তাটা। এই রাস্তা কী মোটিভ বা এটা কী তৈরি করা হচ্ছে কোনো কিছু জানি না। আর এখান থেকে সোজাসুজি বিবেকানন্দ রক এবং তিরুবল্লিপুরের স্ট্যাচুটা দেখা যাচ্ছে। এখানে এসে দারুণ লাগছে, কারণ চারিদিকে এটাও সমুদ্র, মাঝখান দিয়ে এরকম রাস্তা, একটা দারুণ এক্সপিরিয়েন্স। মানে কেউ আসছে না বা কেউ জানি না কেন আসছে না, কিন্তু এলে কিন্তু হেভি লাগবে। তবে ভর দুপুরবেলা প্রচণ্ড রোদ, কিন্তু এই মারাত্মক হাওয়াটা দিচ্ছে বলে রোদটা অতটা গায়ে লাগছে না। ওখান থেকে ঘুরে এসে এই যে বোল্ডারগুলো আছে পাথরের, তার উপরে কিছুটা বসলাম, এখানেও দারুণ লাগছে, কারণ সমুদ্রের জলটা এসে নিয়ে আছাড় খেয়ে ঝাপটি লাগছে গায়ের মধ্যে, হালকা হালকা জলের যে গুড়ি গুড়ি জলগুলো লাগছে সেটাতে দারুণ লাগছে, এখানে বসে থাকতেও হেভি লাগছে। আর এরই পাশে ঠিক চার্চটা, যে চার্চটা মানে এখানকার দেখার জায়গার মধ্যে অন্যতম একটা ফেমাস টুরিস্ট। তবে এখন যাওয়া যাবে না, কারণ এখন চার্চ বন্ধ আছে। আর এই হলো সানসেট, এই কন্যাকুমারীর সানসেট কিন্তু খুবই ফেমাস, কারণ এখানকার সানসেটটা প্রত্যেক দিন এইভাবে পুরো হলুদ কমলা হয়ে লাল, মানে আকাশটা হয়ে গিয়ে এইভাবে সানসেটটা এখানে হয়, সানসেট এবং সানরাইজ। আর যে দুটো ওই বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং যে স্ট্যাচুটা আছে তার মাঝখান দিয়ে এখানে সূর্যটা ওঠে, যার জন্য জাস্ট দারুণ লাগে দেখতে। এবং আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত আকাশটা পুরো লাল হয়ে চলেছে এবং মানে দারুণ লাগছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে সবাইকে আমি বারবার রিকোয়েস্ট করছি লাইক করার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমার নতুন চ্যানেল, সাবস্ক্রিপশান হতে গেলে আমিও মোটিভেটেড হব আরও বেশি করে ভিডিও পোস্ট করার জন্য। এবং সারা ভারতবর্ষের বহু জায়গার ভিডিও আছে, সিকিম থেকে শুরু করে রাজস্থান, কাশ্মীর, হিমাচল, গোয়া, আরও প্রচুর জায়গার ভিডিও আছে এবং আরও প্রচুর ভিডিও আমি পোস্ট করব। তো সবার ঘুরতে গেলে ভালো লাগবে এবং আশা করি ভিডিও দেখতেও ভালো লাগবে ঘোরার জায়গাকার। তো সবাইকে বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তো আজকে এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।